আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের সংবাদের সঙ্গে আছি নাহিদ জামান সোমা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনা মোকাবেলায় জাতিসংঘকে সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে ৬ দফা প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী। আর্থিক প্রণোদনা বাড়ানোর আহ্বান। মাস্ক কেলেঙ্কারিতে জেএমআইয়ের মালিক রাজ্জাক রিমান্ডে, ৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা, নাম নেই হেলথের সাবেক ডিজি আবুল কালাম আজাদের। সিলেট এমসি কলেজে গৃহবধূ ধর্ষণ মামলায় আরেক আসামি তারেক গ্রেফতার, ৩ জন রিমান্ডে। চট্টগ্রামের তরুণী এবং গাজীপুরের শিশু ধর্ষণকারী গ্রেফতার। ধর্ষকদের সরাসরি ক্রসফায়ারে দেওয়ার দাবি মাহবুবুল হানিফের। মহামারী আকারে ছড়িয়ে পড়েছে ধর্ষণ এবং দুর্নীতি, অভিযোগ নজরুল ইসলাম খানের। স্বয়ংক্রিয়ভাবে ভিসা এবং আকামার মেয়াদ বাড়ানোর দাবিতে আজও বিক্ষোভ সৌদি প্রবাসীদের। কাল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার আশ্বাস ডক্টর মোমেনের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। করোনা মোকাবেলায় জাতিসংঘকে সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে ৬ দফা প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, টেকসই উন্নয়নের লক্ষ্যে বাস্তবায়ন করতে হলে উন্নত দেশগুলোকে আর্থিক প্রণোদনা বাড়াতে হবে। একই সঙ্গে উন্নয়নশীল দেশগুলোর সামাজিক উন্নয়ন খাতে দেয়া উন্নত দেশগুলোর প্রতিশ্রুতি পূরণ করতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ সদর দপ্তরে করোনা পরবর্তী অর্থনীতি ও উন্নয়ন বিষয়ক এক উচ্চ পর্যায়ের ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, টেকসই উন্নয়নের আর্থিক সংকট মোকাবেলায় বিনিয়োগ বাড়ানো, শুল্ক ও কোটামুক্ত সুবিধা প্রদান, অভিবাসী শ্রমিকদের সহায়তা অব্যাহত রাখা সহ ৬টি সুপারিশ তুলে ধরেন। The G7, G20, OECD countries, MD-base and IFIS should scale up fiscal stimulus, concessional finance and debt relief measures. The advanced economies must fulfill their 0.7% ODA commitment. Right policy steps for reversing the downward trend of remittances flow by helping the migrant workers during and in the post-COVID job market. তিনি বলেন, উন্নত দেশগুলোকে উন্নয়নশীল দেশের প্রতি তাদের করা ওয়াদা পূরণ করতে হবে। একই সাথে প্যারিস জলবায়ু চুক্তিও বাস্তবায়ন করতে হবে, আর এজন্য জাতিসংঘকে চালকের ভূমিকা নিতে হবে। We need a well-coordinated roadmap to face COVID-19 crisis. The 2030 Agenda, the Paris Agreement, and the Addis Ababa Action Agenda can be our blueprint to overcome this crisis. UN must continue to play its catalytic role in this regard. করোনার ব্যাপক প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে, তবুও পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন খাতে 13.25 বিলিয়ন ডলার প্রণোদনা দেয়া হয়। আর সামাজিক নিরাপত্তার বাইরে থাকা কৃষক, শ্রমিক, শিক্ষক, সাংবাদিকদেরও আর্থিক সহায়তা দেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন। এদিকে সরকারি কর্মকর্তাদের ভ্রমণ ব্যয় কমাতে আবারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া পানি সম্পদ ও নৌ পরিবহনের মতো সম্পর্কিত মন্ত্রণালয়গুলোর মধ্যে আন্তঃমন্ত্রণালয়ের সমন্বয়ের নির্দেশনাও দিয়েছেন তিনি। এছাড়া পরিচ্ছন্নতা তথা বর্জ্য ব্যবস্থাপনা জোরদারের নির্দেশনা দেন তিনি। তাগিদ দেন ভূমি অফিস থেকে সাব রেজিস্ট্রি অফিস সহ সব ভূমি ব্যবস্থাপনা ডিজিটাল সিস্টেমে আনার। মঙ্গলবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মধ্য দিয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় অংশ নিয়ে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। একনেক সভায় প্রায় ৮০০ কোটি টাকা ব্যয়ে 4টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পের মধ্যে রয়েছে বাংলাদেশ আঞ্চলিক অভ্যন্তরীণ নৌ প্রকল্প, মৌজা এবং প্লট ভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং প্রকল্প, ভৈরব নদ পুনর্খনন এবং নোয়াখালী জেলার জলাবদ্ধতা দূর করতে খাল পুনর্খনন প্রকল্প। এসব প্রকল্প বাস্তবায়নে সরকারি অর্থায়ন প্রায় ৬২৪ কোটি টাকা এবং বৈদেশিক উৎস থেকে পাওয়া যায় ১৭২ কোটি টাকা। সভা শেষে সিদ্ধান্তগুলো নিয়ে বিস্তারিত জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। দেশে বিরাট উন্নয়ন কাজ চলছে, চারদিকে স্থাপনা হচ্ছে, বাড়িঘর হচ্ছে, দোকান হচ্ছে, শিল্প হচ্ছে। দি টাইম হ্যাজ কাম, সময় এসছে এগুলো সম্বন্ধে পূর্বের ন্যায় যেখানে সেখানে বসে আমি আমার কাজ করতে পারবো না। 4.5 কোটি টাকার বিদেশি স্টাডি ট্যুর বা প্রশিক্ষণের প্রমোশন ছিল।
আমরা এটা প্রশ্ন করছি না কিন্তু যে এটা অন্যায়, ওই নয়, কিন্তু আরবিট্রারি কিছু আমরা করি না, আলোচনা করে। তিনি তাদের সঙ্গে আলোচনা করে কথাবার্তা বলে এইটাকে নামিয়ে শেষ পর্যন্ত পাশ করেছেন 70 লাখ। 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে বহুল আলোচিত মাস্ক কেলেঙ্কারিতে গ্রেফতার জেএমআই গ্রুপের চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে। রাজধানী সেগুন বাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করে দুর্নীতি দমন কমিশন দুদক। এর আগে মামলা হয়েছে আব্দুর রাজ্জাক এবং কেন্দ্রীয় ঔষধাগারের সাবেক উপপরিচালক জাকির হোসেন খান সহ 7 জনের বিরুদ্ধে। তবে মামলায় নাম নেই স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজি বহুল আলোচিত আবুল কালাম আজাদের। ভুয়া মাস্ক, পিপিএ সহ চিকিৎসা সরঞ্জাম সরবরাহে দুর্নীতির অভিযোগে মামলার পর জেএমআইয়ের এমডি আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশন দুদক। কমিশনের উপপরিচালক নুরুল হুদা মঙ্গলবার সকালে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে আব্দুর রাজ্জাক ও স্বাস্থ্য অধিদপ্তরের 6 জনের বিরুদ্ধে মামলা করেন। এরপর সেগুনবাগিচা এলাকা থেকে রাজ্জাককে গ্রেপ্তার করে দুদকের একটি টিম। মামলার অন্য আসামিরা হলেন কেন্দ্রীয় ওষুধাগারের সাবেক পরিচালক জাকির হোসেন, সহকারী পরিচালক শাহজাহান সরকার, চিফ কোঅর্ডিনেটর জিয়াউল হক, ডেস্ক কর্মকর্তা সাব্বির আহমেদ, স্টোর কর্মকর্তা কবির আহমেদ, সিনিয়র স্টোর কিপার ইউসুফ ফকির। দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়লে ডাক্তার, নার্স সহ স্বাস্থ্যসেবায় সম্পৃক্তদের সুরক্ষায় জেএমআই গ্রুপের সাথে N95 মাস্ক সহ চিকিৎসা সরঞ্জাম সরবরাহে চুক্তি হয় সরকারের। সরবরাহের পর ধরা পড়ে জেএমআইয়ের জালিয়াতি। পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে নিজেরা লাভবান হয়ে কিংবা সরবরাহকারীকে লাভবান করার অসৎ উদ্দেশ্যে উল্লিখিত নকল N95 মাস্ক গ্রহণ করেন। বিভিন্ন প্রতিষ্ঠানে উক্ত নকল N95 মাস্ক 10টি প্রতিষ্ঠানে বিতরণ করে স্বাস্থ্যসেবায় নিয়োজিত ডাক্তার, নার্স ও অন্যান্যদের মৃত্যুর ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হয়। অনিয়ম অনুসন্ধানে এর আগে আব্দুর রাজ্জাককে গত 8 জুলাই 6 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। যে সমস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে তাদের সকলের সম্পদের ইনকোয়ারি করা হবে এবং এ ব্যাপারে কমিশন থেকে সম্পদের নোটিশ তাদেরকে ইস্যু করা হবে। তদন্তকালীন সময়ে তাদের যোগসাজশে যদি আরও কারো নাম আসে সেগুলো তদন্তকারী কর্মকর্তা তদন্তের সময় বের করবেন এবং তাদের বিরুদ্ধে রিপোর্ট প্রদান করবেন। স্বাস্থ্য খাতের দুর্নীতিতে ড্রাইভার, মালিকের মতো 2-1টি চুনোপুটি ধরা পড়লেও দুদকের হাতে এবার ধরা পড়ল রাখবোয়াল পর্যায়ের একজন। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ গণধর্ষণ মামলায় মাহবুবুর রহমান রনি, রাজন আহমেদ এবং আইনউদ্দিনকে 5 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এদিকে সুনামগঞ্জের দিরাই থেকে মামলার আরেক আসামি তারেককে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার দুপুরে মামলার এজাহারভুক্ত 3 আসামিকে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক সাইফুর রহমানের আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আজ সুনামগঞ্জের দিরাই থেকে মামলার আরেক আসামি তারেককে গ্রেফতার করেছে র্যাব। এর আগে সোমবার রাতে মামলার 6 নম্বর আসামি মাহফুজুর রহমানকে গ্রেফতার করে পুলিশ। জয়ন্তাপুরে হরিপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার ধর্ষণের ঘটনার পর থেকে পলাতক ছিল মাহফুজ। সে এমসি কলেজের ছাত্রলীগ কর্মী। তার বাড়ি সিলেটের কানাইঘাটে। এনে প্রধান আসামি সহ 8 জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি একজনকে গ্রেফতারের চেষ্টা চলছে। সোমবার মামলার 3 আসামি সাইফুর রহমান, অর্জুন লস্কর এবং রবিউল আহসানকে 5 দিনের রিমান্ডে নেয় পুলিশ। শনিবার স্বামীকে আটকে রেখে সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে স্ত্রীকে দল বেঁধে ধর্ষণ করে দুর্বৃত্তরা। কে ছিল বা কি অবস্থায় ঘটনা সংঘটিত হয়েছে, এই মামলায় ছিনতাইকৃত মালামাল, ভিকটিমের কাছ থেকে স্বর্ণালংকার, টাকা পয়সা যেগুলো নেওয়া হয়েছে সেগুলা কোথায় কী অবস্থায় আছে, যেহেতু 1 নম্বর আসামি সাইফুর রহমানের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে সেহেতু অন্যান্য আসামিদের কাছে কোনো অস্ত্র আছে কিনা সেইগুলা সন্ধানের জন্য তদন্তের স্বার্থে রাষ্ট্রপক্ষ 7 দিনের রিমান্ডের প্রার্থনা করেন। এদিকে স্বামীকে আটকে রেখে এমসি কলেজ ছাত্রাবাসে স্ত্রীকে গণধর্ষণের ঘটনার ধিক্কার জানিয়েছেন সিলেটের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা রুখতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদারের পাশাপাশি আরও সামাজিক সচেতনতার তাগিদ দিয়েছেন স্থানীয় বিশিষ্টজনেরা। সিলেট থেকে রিপোর্ট করছেন দীপু সিদ্দিকী।
অলি আউলিয়ার পুণ্যনগরী সিলেটে গত ৯ মাসে ধর্ষণের ঘটনা শতাধিক। করোনার ৩ মাসেই ৫১টি ধর্ষণ মামলা হয়েছে বিভিন্ন থানায়, এর মধ্যে ৩টি গণধর্ষণ। গত ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় স্বামীর সাথে সিলেট এমসি কলেজ এলাকায় ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার হন এক গৃহবধূ। স্বামীকে আটকে রেখে কলেজ ছাত্রাবাসে নিয়ে ওই গৃহবধূকে গণধর্ষণ করে ছাত্রলীগ নেতাকর্মী সহ একদল দুর্বৃত্ত। তা নাড়া দেয় সারা দেশকে, নড়েচড়ে বসে প্রশাসন। এরই মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আলোচিত এই গণধর্ষণ মামলার এজাহারভুক্ত বেশিরভাগ আসামিকে গ্রেফতার করেছে। ধর্ষণের মতো বর্বরোচিত ঘটনা রোধে সামাজিক সচেতনতা সৃষ্টিতে কাজ করছে দাবি পুলিশের। জুন, জুলাই, আগস্ট এই 3 মাসে 51টি ধর্ষণের ঘটনা ঘটে। তার মধ্যে 31টি নারী ধর্ষণ আর 20টি শিশু ধর্ষণ। তার মধ্যে 3টি নারী গণধর্ষণ আর 3টি শিশু গণধর্ষণ। ধর্ষণ মামলায় আসামি গ্রেপ্তার ও আদালতে জবানবন্দি থাকলে এর বিচার দ্রুত করার তাগিদ দিচ্ছেন বিশিষ্টজনরা। এ ধরনের ঘটনা বৃদ্ধি কী কারণে হঠাৎ করে বেড়ে গেল সেটা খতিয়ে দেখা প্রয়োজন। এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী বা এই ধরনের ঘটনা প্রতিরোধে যাদের ভূমিকা রাখা প্রয়োজন তারা নিঃসন্দেহে বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন। যারা চার্জশিট দাখিল করবেন এই চার্জশিটটা যেন ফাঁক মেরে করা হয়, কারণ এখানে 6টি গণধর্ষণের সংবাদ শুনে খুবই মর্মাহত হয়েছে। আইনের প্রয়োগে সরকার কঠোর হলে অপরাধ প্রবণতা কমে আসবে বলে মনে করে বিভিন্ন সংগঠন। যাতে কোনো দর্শক বা কোনো ব্যক্তি পরবর্তীতে কোনো এই ধরনের ঘটনা ঘটাইতে আর সে সাহস না পায়, এবং পাশাপাশি এর প্রতিরোধের ব্যবস্থা করতে হবে শুধু আইন প্রয়োগকারী সংস্থা না, সমাজের সকল স্তরের জনগণ, সুশীল সমাজ, মানবাধিকার কর্মী এবং সাংবাদিক প্রত্যেকের সম্মিলিত প্রয়াসে এটাকে প্রতিরোধ করতে হবে। সামাজিক সচেতনতা, আইন বাস্তবায়নকারীদের সততা, সর্বোপরি মূল্যবোধের বিকাশের মাধ্যমে ধর্ষণের মতো ন্যাক্কারজনক ঘটনা কমে আসবে বলে বিশ্বাস তাদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। অন্যদিকে চট্টগ্রাম মহানগরীর সুপারিওয়ালা পাড়ায় তরুণী ধর্ষণ মামলায় চান্দু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। আর 3 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গাজীপুরের শ্রীপুরে গ্রেফতার করা হয়েছে নাইম হোসেন নামে এক কিশোরকে। পুলিশ জানিয়েছে চট্টগ্রামের ডবল মুরিং থানায় বরখাস্ত হওয়া সাব ইন্সপেক্টর হেলালের সোর্স চান্দুর বাসায় রবিবার রাতে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়। এরপর পুলিশ নুরি আক্তার এবং তার স্বামী মোহাম্মদ অন্তর এবং রবিন হোসেন নামে আরেক যুবককে গ্রেফতার করেছে। সর্বশেষ গ্রেফতার করা হলো চান্দুকে। স্থানীয়রা জানান পুলিশের সোর্স পরিচয়ে চাঁদাবাজি সহ বিভিন্ন অনৈতিক কাজে জড়িত চান্দু। এদিকে শিশু ধর্ষণের অভিযোগে গাজীপুরের শ্রীপুর থেকে নাইম হোসেনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে নাইমের বাসায় টিভি দেখতে গেলে ধর্ষণের শিকার হয় শিশুটির কান্নার শব্দ পেয়ে প্রতিবেশীরা ছুটে এসে নাইমকে ধরে পুলিশে সোপর্দ করে। রাজশাহীর তানোরে গির্জায় 3 দিন আটকে রেখে এক আদিবাসী তরুণীকে ধর্ষণের অভিযোগে ফাদারের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে তানোর থানার মামলা করেছেন নির্যাতিতার ভাই। স্বজনের অভিযোগ, মাহালিপাড়া এলাকায় গত 26 সেপ্টেম্বর সকাল 10টায় বাড়ির অদূরে সাধুজন মেরি বিয়ান্নি গির্জার পাশে ঘাস কাটতে গিয়ে নিখোঁজ হয় ওই তরুণী। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে 27 সেপ্টেম্বর কিশোরী নিখোঁজের সাধারণ জিডি করেছেন তার ভাই। 28 সেপ্টেম্বর বিকেলে তারা জানতে পারেন কিশোরী গির্জার ফাদার প্রদীপের রুমে বন্দি অবস্থায় আছে। পরে গ্রামের মোড়ল এবং মন্ডুমালা সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক কার্মেল মার্ডির নেতৃত্বে ওই গির্জার ভেতরে সালিশ বৈঠক বসে। সেখানে দোষী প্রমাণিত হওয়ায় ফাদার প্রদীপকে অপসারণ করে রাজশাহীতে পাঠানো হয় এবং নির্যাতিতা কিশোরীকে সিস্টারদের কাছে রাখা হয়। মঙ্গলবার বিকেলে তানোর থানার ওসি রকিবুল হাসান এবং ইয়ানো সুশান্ত কুমার মাহাতো কিশোরীকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশ দুঃসময় পার করছে না, বিএনপি রাজনীতিতে দুঃসময় চলছে। এদিকে ধর্ষণকারীদের অহেতুক বিচারে কাঠ গড়ায় দাঁড় না করিয়ে সরাসরি ক্রসফায়ারে দেওয়ার দাবি জানিয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে ভিডিও কনফারেন্সে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের আলোচনা সভায় যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, সীমিত সুযোগ নিয়ে করোনা পরিস্থিতি মোকাবেলার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। এই উদ্যোগ দেশে বিদেশে প্রশংসিত হলেও বিএনপি অবিরাম সমালোচনা করেই যাচ্ছে। এই সংকটে সারা দুনিয়া কেউই
রাজনীতি করছে না, অথচ বাংলাদেশের একটি দল সুপরিকল্পিতভাবে করোনা থেকে রাজনৈতিক ইস্যু খুঁজে নেওয়ার প্রাণান্ত চেষ্টা অব্যাহত রেখেছে। এদিকে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, দেশের যুব সমাজে যে অবক্ষয় এর শুরু বিএনপির সময়। শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের আলোচনা সভায় তিনি একথা বলেন। যারা এই ধরনের পাশবিক নির্যাতন করে একটা মা বা বোনকে বেঁধে রেখে, এদের সঙ্গে পশুর কোনো পার্থক্য নেই। অথবা এই পশুদেরকে অহেতুক বিচারে আদালতের কাঠগড়ায় টানাটানি না করে এদেরকে ধরে সরাসরি ক্রস ফায়ার দিয়ে বিচার করা হোক। অতীতে কে কি অন্যায় প্রশ্রয় দিয়েছে, বিএনপি প্রশ্রয় দিয়েছে বলে আমরা প্রশ্রয় দেবো, এটা ভাবার কোনো কারণ নেই। কোনো দুর্যোগই আওয়ামী লীগকে কাবু করতে পারেনি, এটাই বিএনপির কষ্ট বলেও মন্তব্য করেন মাহবুবুল আলম হানিফ। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আবারও অভিযোগ করেছেন, বর্তমান সরকারের আমলে করোনার মতো ধর্ষণ এবং দুর্নীতি মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান খানকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চাকরিচ্যুতির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে সম্মিলিত পেশাজীবী পরিষদ। এতে বক্তারা অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭৩ অধ্যাদেশ অনুযায়ী রাজনীতি করার অধিকার ছাত্র শিক্ষক সবারই রয়েছে। নৈতিক স্খলন ছাড়া চাকরিচ্যুতির কোনো বিধান নেই। মোর্শেদ হাসান খানকে কলাম লেখার কারণে চাকরিচ্যুতি অবৈধ, অবিলম্বে তাকে বিশ্ববিদ্যালয়ে ফিরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন তারা। বক্তারা আরও বলেন, এই সরকারের কাছে কেউ নিরাপদ নন। সরকারের অপশাসন, দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। সিলেটের মানুষদের কাছে জিজ্ঞেস করেন, যাদের এর মধ্যে গ্রেপ্তার করেছে তারা এমসি কলেজের হোস্টেলের মধ্যে থাকতো, ছাত্রলীগের পরিচয়ে থাকতো। কেউ ধরা পড়লে বলেন উনি অনুপ্রবেশকারী। এদের হাতে মা বোন নিরাপদ নয়। স্ত্রীকে নিয়ে, প্রেমিকাকে নিয়ে কোথাও যদি বেড়াতে যান, আগে খোঁজ নেবেন ওইখানে ছাত্রলীগ আছে কি না। নারী নির্যাতন যেভাবে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে, সেই নারী নির্যাতনের যে ভাইরাস, সেটার থেকে বাঁচার জন্য এই সরকারের লোকজনের মাস্কটা পরা উচিত। মাস্ক পরলে আর লজ্জা থেকে বাঁচার জন্য মুখটাও ঢেকে রাখতে পারবেন। আজও টিকিটের আশায় সৌদি এয়ারলাইন্স অফিসের সামনে ভিড় করেন সৌদি প্রবাসীরা। আরও 24 দিন মেয়াদ বাড়ানোর ঘোষণা দেওয়া হলেও এখনও বাড়েনি তাদের আকামার মেয়াদ। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন জানিয়েছেন, বিষয়টি সুরাহা করতে বুধবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবেন তারা। অন্যদিকে প্রবাসী কল্যাণমন্ত্রী জানিয়েছেন, ভিসার মেয়াদ বাড়াতে নিয়োগদাতা বা কফিলের সঙ্গে যোগাযোগ রাখতে হবে প্রবাসীদের। সকালে রাজধানীর কারওয়ান বাজার এলাকার সার্ক ফোয়ারার সামনে মিছিল করেন কর্মস্থলে যেতে ইচ্ছুক সৌদি প্রবাসীরা। ভিসা ও ইকামার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে বাড়ানোর দাবিতে সৌদি প্রবাসীদের মিছিল গিয়ে থামে পররাষ্ট্র মন্ত্রণালয়ের গেটে। মে মাসের 3 তারিখে আবার রিটার্ন ওই দেশে যাওয়া ছিল, কিন্তু যাইতে পারি না করোনা মহামারীর কারণে। তখন আকামার মেয়াদ গেছে, ভিসার মেয়াদ গেছে, কোনোটাই বাড়ছে না। সৌদি সরকার বিলে 2-3 বার আকামা বাড়াইছে, কিন্তু আমার আকামার মেয়াদ বাড়ে না। এম্বাসিতে যাইলে কয় সৌদি দূতাবাসে যাইতো, ওইখান থেকে যাইলে কয় এম্বাসিতে যাইতো। অনেক জায়গায় আমরা ঘুরছি, কিন্তু কোথাও কিছু পাই নাই। ঠিক আছে, আমরা আজকে আসছি, আমাদের অথচ 30 তারিখে আমাদের ভিসার মেয়াদ শেষ। আমরা আমাদের আকামা ভিসার দাবি নিয়ে এখানে আসছি। আমাদের যেভাবেই হোক আমাদের ভিসার মেয়াদ, আকামার মেয়াদ বাড়াতে হবে অটোমেটিক। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন জানিয়েছেন, ইকামার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে কেন বাড়ছে না সে বিষয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করবেন তিনি। অনেক কফিল তাদের দিচ্ছে না ক্লিয়ারেন্স, তার মানে ওরা চায় না থাকে। তো এই কয়েকজন আটক আছে, বাট বাকি আমার কয়েক হাজার লোক তো যাচ্ছে, তাদের আমরা টিকিটও দিচ্ছি। আগামীকাল দূতাবাসের লোকজনের সাথে সাক্ষাৎ করব, আলাপ করব এবং দেখি এই কফিল সমস্যা কিভাবে কি করা যায় আর কি। যাদের ভিসা ও ইকামার মেয়াদ রয়েছে তারা পেয়েছেন সৌদি এয়ারলাইন্সের টিকিট। এদিকে টোকেনের আশায় সোনারগাঁও হোটেলের সামনে আজও ভিড় ছিল সৌদি প্রবাসীদের। আমার ভিসার মেয়াদ শেষ হয়েছে, আমার ছুটির মেয়াদ শেষ, আমার আকামা শেষ। এখন আমার সরকারের কাছে আবেদন যে আমার ছুটির মেয়াদ এবং ভিসার মেয়াদ সকলের মেয়াদ বাড়িয়ে দেওয়া। নতুন টিকিট দিবে কি না এরকম কোনো কিছুই বলতেছে না টিভিতে। আমরা কি এখানে প্রতিদিনকে আসবো কি না এরকম কোনো নিউজ আসতেছে না। গতকালকে বলছে 5 তারিখে আসেন, আজকে বলতেছে 18 তারিখে আসেন। এখন এত লেট হলে আমরা কিভাবে যাব? আমরা আজ 5 দিন যাবত এখানে দাঁড়া রয়েছি শুধু টোকেনটার অপেক্ষায়।
এদিকে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, করোনার কারণে আটকে পড়াদের মধ্যে যাদের ভিসা ও ইকামার মেয়াদ শেষ হয়েছে তাদেরকে নিয়োগদাতার সাথে যোগাযোগ করতে হবে। কাগজ ঠিক না থাকলে তো ওনারা নেবেন। আজকাল তো সব কিছু অনলাইন। কারো যদি সম্পর্ক না থাকে কফিলের সাথে, কফিল যদি ওখান থেকে ক্লিয়ারেন্স বা এক্সটেনশনের জন্য আবেদন যদি না করে, তাও কিন্তু ওদের আবশ্যক দ্যাট ওদের ফরেন মিনিস্ট্রির থ্রু দিয়ে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা আসতে হবে। এটা যদি না করে তাহলে তো কারো কিছু করা থাকে না। প্রবাসীরা যাতে তাদের কর্মস্থলে ফিরতে পারেন সেজন্য সর্বাত্মক চেষ্টা চলছে বলেও জানান সংশ্লিষ্টরা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। তিস্তা চুক্তি চূড়ান্ত হয়ে আছে। বাস্তবায়নে যেসব সমস্যা রয়েছে তার সমাধানে ভারত রাজি হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। এছাড়া ন্যায্যতার ভিত্তিতে অন্যান্য অভিন্ন নদীর পানি বন্টনেও দেশটি রাজি বলে জানিয়েছেন তিনি। সীমান্ত হত্যা শূন্যতে নামিয়ে আনতে ঢাকা দিল্লি একমত হয়েছে বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। কোনো হত্যাকাণ্ড হলে দুদেশ একত্রে মনিটর করবে বলেও তিনি জানান। বাংলাদেশ ভারত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের জয়েন্ট কনসালটেটিভ কমিশন JCC বৈঠক মঙ্গলবার বিকেলে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে। এটি ছিল ষষ্ঠ JCC বৈঠক। এতে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। বৈঠকে বিভিন্ন ইস্যু সম্বলিত জয়েন্ট স্টেটমেন্টে একমত হয় দুই দেশ। তিস্তা চুক্তির বাস্তবায়ন সহ অভিন্ন নদীর পানি সমস্যার সমাধানে দ্রুত দুই দেশের জয়েন্ট রিভার কমিশন বৈঠকে বসবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। আমাদের মেজর ইস্যুস যেগুলো একটা ছিল বর্ডার কিলিং। এইটা আমরা উই এগ্রিড বোথ দল আমরা এইখানে জিরো বর্ডার কিলিং। আমরা কিছুদিন আগে আপনারা জানেন যে BSF এবং BGB সেখানে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে আগামীতে এই ফ্রেন্ডলি কান্ট্রিজের একটা লুক অফ বর্ডারে, তবে আমাদের দুই দিকের রেসপন্সিবিলিটি আছে। আমরা যেখানে যেখানে এগুলো অধিকতর কিলিং হয় সেখানে আমরা জয়েন্ট মনিটর করব যাতে একটাও লোক কখনো বর্ডারে মারা না যায়। সীমান্ত হত্যা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে ভারত রাজি হয়েছে বলে জানান তিনি। তিস্তা ইস্যুটা তো আমাদের দুই পক্ষেই মন্ত্রী লেভেলে আপনার এগ্রিমেন্ট হয়েছে, আপনার ইনিশিয়ালও হয়েছে, কিন্তু ইমপ্লিমেন্টেশন হচ্ছে না। তো আমরা এটা জোর দিয়েছি যে এটা ইমপ্লিমেন্টেশন করার জন্য, এবং সেই সাথে বাকি আরও 6টা রিভার সেইগুলোরও সব ধরনের মীমাংসা, যত আউটস্ট্যান্ডিং ইস্যুজ আছে মীমাংসার জন্য, এবং তারা সেইটাতে যথেষ্ট আগ্রহ দেখিয়েছে। মন্ত্রী জানান, ভারত বাংলাদেশের মধ্যে বিশেষ ব্যবস্থায় বিমান চালু করার বিষয়ে অগ্রগতি হয়েছে। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। বিশ্বে 1 নম্বর ঘাতক ব্যাধি এখন হৃদরোগ। প্রতি বছর বিশ্বে প্রায় 2.25 কোটি মানুষের মৃত্যু হয় এই রোগে। এই বাস্তবতায় আজ পালন হয়েছে বিশ্ব হার্ট দিবস। নিজেকে সক্রিয় রাখা, ব্যায়াম, স্বাস্থ্যকর খাবার এবং মাদক ধূমপান মুক্ত থাকার মধ্য দিয়ে হৃদরোগের ঝুঁকি কমানো সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 40 বছর বয়সের পর চিকিৎসা নিতে হবে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, রক্তে উচ্চ মাত্রার কোলেস্টেরল দেখে, এমনটাই বলছেন চিকিৎসকরা। পরিবারের কারো হৃদরোগের ইতিহাস থাকলে হতে হবে আরো সতর্ক। ধূমপান, জাঙ্ক ফুড হৃদরোগের ঝুঁকি আরো বাড়িয়ে দেয় বলে জানান চিকিৎসকরা। চর্বি জাতীয় জিনিসগুলো খাবেন না, এবং শাকসবজি প্রচুর খাবেন, এবং প্রোটিন জাতীয় খাদ্য খাবেন, ভিটামিনস নেবেন, এরকম আর কি। এবং তার এই হার্টের প্রতি যদি আমরা যত্নবান হই, তার ক্ষতি করে যে সমস্ত জিনিসগুলা, সেই জিনিসগুলোকে আমরা বর্জন করতে হবে। সেই জিনিসগুলো কি, যেমন আমরা ধূমপান করি এবং মদ্যপান করি, অথবা আরও যে সমস্ত ড্রাগ, আজে বাজে ড্রাগ ওষুধ খাই, সেই সমস্তকে আমাকে অবশ্যই পরিহার করতে হবে। প্রতিদিন টাটকা শাকসবজি, ফলমূল খাওয়ার অভ্যাসের পাশাপাশি অতিরিক্ত তেল চর্বি এড়িয়ে চলতে বলছেন হৃদযন্ত্র নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা। দিলেন প্রতিদিন অন্তত 30 মিনিট শরীরচর্চার পরামর্শ। কোভিডের প্রেক্ষিতে যেটা হচ্ছে, কিছু বুকে ব্যথা হচ্ছে, এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে রক্ত জমাট বেঁধে বিভিন্ন জায়গায় কিছু ইনফ্রাকশনের সৃষ্টি করতেছে। কোভিডের কারণেও হার্ট অ্যাটাকের মতো ফিচার নিয়ে রোগী আসতে পারে। সুতরাং বুকে ব্যথা, শ্বাসকষ্ট, বুক ধরফর এইরকম যদি উপসর্গ থাকে, হালকা করে না দেখে আমাদের সাথে যোগাযোগ রাখবেন। আমরা আপনার চিকিৎসা সেবা দিতে প্রস্তুত আছি। হৃদরোগে ভোগা রোগীদের অবশ্যই নিয়মিত রক্তচাপ ও কোলেস্টেরলের মাত্রা যাচাই করার তাগিদ চিকিৎসকদের।
বাংলাদেশে করোনা সংক্রমণের মাঝেই হৃদরোগের চিকিৎসা চলছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। হার্টকে সুস্থ সবল রাখতে নিয়মিত ব্যায়ামের পাশাপাশি সব ধরনের মাদকদ্রব্য এড়িয়ে চলার তাগিদ দিচ্ছেন চিকিৎসকরা। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। দেশে করোনায় আরও 26 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন 5,219 জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত 24 ঘন্টায় 12,869টি নমুনা পরীক্ষায় 1,488 জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় শনাক্ত হয়েছেন 3,62,043 জন। গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন 1,625 জন। এনে মোট সুস্থ হয়েছেন 2,73,698 জন। গত 24 ঘন্টায় মারা যাওয়া 26 জনের মধ্যে 21 জন পুরুষ এবং 5 জন নারী। 24 ঘন্টায় শনাক্তের হার 11.56, সুস্থতার হার 75.60, মৃত্যুর হার 1.44। আসছে শীতে বাংলাদেশে মহামারী করোনার সম্ভাব্য দ্বিতীয় ধাক্কা মোকাবেলায় স্বাস্থ্যবিধি মানার তাগিদ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। কিন্তু সাধারণ মানুষের নেই স্বাস্থ্য সচেতনতা, পড়ছেন না মাস্ক, মানছেন না স্বাস্থ্যবিধি। সেক্ষেত্রে করোনা ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তাই সাধারণ মানুষের সচেতনতার পাশাপাশি এখনই স্বাস্থ্য বিভাগের গাইডলাইন করার তাগিদও দিয়েছেন বিশেষজ্ঞরা। শীতকালে বাতাসে আর্দ্রতা কম থাকায় হাঁচি কাশি বের হওয়া রোগ জীবাণু বাতাসে অনেকক্ষণ ধরে ভেসে থাকে। তাই শীতে মানুষের করোনা সংক্রমিত হওয়ার ঝুঁকি বেশি। গবেষণায় দেখা গেছে, প্রাথমিক পর্যায়ে বেশিরভাগ দেশে করোনা সবচেয়ে বেশি ছড়িয়েছে শীতকালে। তাই আবহাওয়া পরিবর্তনে বাংলাদেশেও এর প্রভাব বাড়তে পারে, এমন পূর্বাভাস কোভিড-19 বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির। করোনার প্রথম পর্যায়ে মানুষ যেমন ছিলেন আতঙ্কিত, তেমনি স্বাস্থ্যবিধি অনুসরণে ছিলেন সক্রিয়। কিন্তু এখন মাস্ক পরা, শারীরিক দূরত্ব বজায় রাখা সহ স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে চরম উদাসীন সাধারণ মানুষ। না এইমাত্র ছিঁড়ে গেছে, উদাসীন না। এই যে লাগালাম, উদাসীন না, ভুলে গেছি। গরম লাগতেছে তো এই জন্য আর কি মাস্ক আছে আমার কাছে। সমস্যা, কিন্তু তারপরও বের হতে হচ্ছে প্রয়োজনে আর কি। মাস্কটা আসলে পরি নাই আমি আজকে, এমনি মনে নেই, তাড়াহুড়া বের হয়েছি। মাস্ক, এই যে মাস্ক না, মাস্ক পকেটে থাকার জিনিস। ছোঁয়াছুঁতে রোগ যেটা, এটা তো এমনিতে ইসলামে সমর্থন করে না। এরপরও মনে করেন আপনার সরকারিভাবে যেটা ডেট করোনা, এটা ডেট ওভার হয়ে গেছে, এই জন্য পকেটে রাখছি। সমস্যা হলে আবার ঢুকাবে, মুখে দিব। বাক্স তো পকেটে আছে। করোনা নিয়ে তো চলতে হবে, স্বাভাবিক কাজকর্ম তো আমি বন্ধ রাখতে পারবো না। তাই যতটুকু সম্ভব হাইজিন মানার দরকার ততটুকু মানতেছি। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই ভাইরাস প্রতিরোধী টিকা এখনও বাজারে না আসায় শারীরিক দূরত্ব বজায় রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলাই একমাত্র উপায়। এই দ্বিতীয় স্রোতকে ঠেকানোর জন্য এখন থেকেই কর্মপদ্ধতি তৈরি করা। আমরা জানি বাংলাদেশে করোনা সংক্রমণের প্রথম স্রোত এখনো বহমান রয়েছে। একদিকে যেমন মানুষ আক্রান্ত হচ্ছে, মারা যাচ্ছে, অন্যদিকে জনগণ স্বাস্থ্যবিধি মানছে না। জনস্বাস্থ্য বিজ্ঞান ভিত্তিক সিদ্ধান্ত এবং তৎপরতার দ্বারাই একে আমরা প্রতিরোধ করতে পারবো, নিয়ন্ত্রণ করতে পারবো। সেটি না হলে কিন্তু একদিকে যেমন মানুষের ভোগান্তি বাড়বে, মৃত্যু বাড়বে, অন্যদিকে জাতীয় অর্থনীতি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে। স্বাস্থ্য বিভাগকে আরও প্রস্তুতি নেওয়ার তাগিদও দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। রিয়াদ তালুকদার, বাংলাভিশন, ঢাকা। প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, মোট জিডিপিতে ট্যাক্সের অবদান খুবই কম। যারা ট্যাক্স দিচ্ছেন সরকার তাদের উপরই চাপ দিচ্ছে, অথচ যারা কর দিচ্ছেন না তাদের ব্যাপারে কিছু করা হচ্ছে না। ডিজিটালাইজেশনের মাধ্যমে কর শমনের আহ্বান জানান তিনি। ইকোনমিক রিপোর্টার্স ফোরামের করোনাকালে চামড়া শিল্প নিয়ে এক ওয়েবিনারে তিনি বলেছেন, চীনে বিনা শুল্কে পণ্য প্রবেশের যে তালিকা দিয়েছে তাতে চামড়া পণ্য রাখতে হবে। বিদেশি বিনিয়োগে আকৃষ্ট করতে হলে শক্তিশালী শেয়ার বাজার গড়ে তুলতে হবে। মধ্যমায়ের দেশে উন্নয়ন হলেও বিশ্ববাজারে পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার কিভাবে আরও কিছুদিন ধরে রাখা যায় সে বিষয়ে চেষ্টার আহ্বান তার। আলোচনায় চামড়া পণ্যের রপ্তানি এবং ট্যাক্সের ক্ষেত্রে বিশেষ আর্থিক সহায়তা চেয়েছেন এই খাতের উদ্যোক্তারা। পাশাপাশি ভিয়েতনামের সঙ্গে যৌথভাবে কাজ করে চামড়া শিল্পের উন্নয়নে বিশেষ সুপারিশ করেছেন তারা। উদ্যোক্তারা জানান, করোনার কারণে চামড়া পণ্যের রপ্তানি কমেছে 22%। অনুষ্ঠানে বাণিজ্য সচিব ডক্টর জাফর উদ্দিন জানান, চামড়া খাতে দীর্ঘদিনের জমে থাকা সমস্যা নিয়ে কাজ শুরু হয়েছে। বিভিন্ন মেয়াদে এগুলো সমাধান করা হবে।
শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে তাকে নিবেদিত ১৬টি কাব্য সংকলনের মোড়ক উন্মোচন করা হয়েছে। সকালে মাতৃভাষা ইনস্টিটিউটে ৫২ ভাষায় অনুদিত পিস অ্যান্ড হারমোনি শীর্ষক সংকলনের মোড়ক উন্মোচন করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। এ সময় তিনি বলেন, পাকিস্তানের স্বৈরশাসকের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, শোষণ এবং বঞ্চনা থেকে মুক্ত হয়ে বঙ্গবন্ধু নেতৃত্বে বাংলাদেশ যখন ঘুরে দাঁড়াচ্ছিল, ঠিক তখনই ৭৫-এ পাকিস্তানের দোসররা বঙ্গবন্ধুকে নির্মমভাবে সপরিবারে হত্যা করে। পিতাহীন বাংলাদেশ যখন ছিল সমুদ্রে ভাসমান নাবিকবিহীন জাহাজের মতো, ঠিক তখনই নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে শেখ হাসিনা দেশে এসে আবার আশার আলো দেখিয়েছেন। এবারে ব্যবসা বাণিজ্য সহ আরও কিছু খবর থাকছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে শেখ হাসিনা দুর্গম পথে নির্ভীক যাত্রী গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়েছে। ভার্চুয়াল একটি অনুষ্ঠানে বইটি নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম, জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী, গ্রন্থটির ব্যবস্থাপক এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বর সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। যশোরে দৈনিক আকিজের আলো পত্রিকার কর্মশালার আয়োজন করা হয়েছে। শিল্পনগরী নওয়াপাড়ার আকিজ সিটি দরবার হলে এ কর্মশালার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন আকিজ গ্রুপের চেয়ারম্যান শেখ নাসির উদ্দিন সহ পত্রিকা সংশ্লিষ্ট কর্মকর্তারা। পঞ্চমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হল কটন ডে। ভার্চুয়াল একটি সেমিনারে দিবসটির আয়োজন করেছে কটন ইউএসএ। আয়োজিত সেমিনারে ওয়ালমেটের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল ডিউক, ইউলিসিয়ান গ্রুপের পরিচালক ইউলিসিস পার্ক, যুক্তরাষ্ট্রের জাতীয় কটন পরিষদের প্রেসিডেন্ট ডক্টর গ্যালারি অ্যাডামস সহ বিভিন্ন টেক্সটাইল মিল, গার্মেন্টস ও আন্তর্জাতিক ব্র্যান্ডের মার্চেন্টরা এতে অংশ নেন। রাজধানীর ইউনিভার্সাল কার্ডিয়াক হাসপাতালের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ফ্রি হার্ট ক্যাম্প। দিনব্যাপী হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত এই ক্যাম্পে ৩০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও ব্যবস্থাপত্র দেন হৃদরোগ বিশেষজ্ঞ, সার্জন এবং বক্ষব্যাধি বিশেষজ্ঞরা। আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয়ে স্বাস্থ্যবিধি মেনে হবিগঞ্জের বাহুবলে ইউনিয়ন ব্যাংক লিমিটেডের উপশাখার উদ্বোধন করা হয়েছে রাজধানীর মিরপুরে। ব্যাংকটির প্রধান কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপশাখার উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক ABM মোকাম্মেল হক চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাসান ইকবাল, নজরুল ইসলাম, হাবিবুর রহমান এবং M শাহাবুদ্দিন সহ আরও অনেকে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই পর্যায়ে ক্লেমেন্ট খেলার সংবাদ। শ্রীলঙ্কা সফর বাতিল হলেও 2021 সালের মার্চে নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ। সেখানে 3টি করে ওয়ানডে এবং টি20 ম্যাচ খেলবে টাইগাররা। বিসিবির পরিচালক জালাল ইউনুস জানিয়েছেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে জানুয়ারিতেই ওয়েস্ট ইন্ডিজ দল বাংলাদেশ সফরে আসবে। তার আগে ঘরোয়া ক্রিকেট এবং বিপিএল আয়োজনের পরিকল্পনার কথাও তিনি জানিয়েছেন। জালাল ইউনুস আরও বলেছেন, ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা খুবই গুরুত্বপূর্ণ, যদিও সবকিছু নির্ভর করছে করোনা পরিস্থিতির উপর। ক্রিকেট যদি আমরা না খেলতে পারি তাহলে অনেক প্লেয়ার যারা আছে, যারা অনেক তাদের সময় চলে যাচ্ছে, এটা মিস করে যাচ্ছে, যারা নাকি এখন অলমোস্ট ক্যারিয়ারের কাছাকাছি শেষ করার কাছাকাছি আছে, তাদের জন্য একটা বড় সেটব্যাক। জানুয়ারিতে আমরা আশা করছি ওয়েস্ট ইন্ডিজ আমাদের এখানে আসবে, কিন্তু তখন আমরা জানি না যে কি অবস্থা হবে। আমাদের তো কনসার্ন হচ্ছে প্লেয়ার সেফটি। আমরা তো চাচ্ছি খেলুক, আমরা তো অনেক আগে আমরা শুরু করতে পারতাম। করোনা ভাইরাসের কোনো সিচুয়েশন এখানে চেঞ্জ হয়নি, সেজন্য আমরা সাহস করে কিন্তু ক্লাবগুলোকে বলতে পারছি না কর্পোরেট লিগের সাথে ডিপিএলটা ইজ মোর ইম্পর্টেন্ট। এই জন্য ডিপিএলের জন্য আমরা চিন্তা ভাবনা হচ্ছে কোন ভেন্যুতে করা যায়। বাংলাদেশ দলের অলিম্পিকে খেলার লক্ষ্য সহ 21 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন বাফুফে নির্বাচনী সভাপতি প্রার্থী শফিকুল ইসলাম মানিক। ইশতেহারের নাম দিয়েছেন শেখ রাসেল প্রজন্ম ভিশন 2033। জয়ী হলে অন্তত 100 তারকা ফুটবলার তৈরির পরিকল্পনা রয়েছে এই কোচের। এদিকে ধারাবাহিকতা বজায় রেখে নতুন পরিকল্পনায় ফুটবলকে এগিয়ে নিতে চান সম্মিলিত পরিষদের সহসভাপতি প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিক। বাংলাদেশ ফুটবল ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে কাজী সালাউদ্দিনের প্রধান প্রতিপক্ষ শফিকুল ইসলাম মানিক। অসুস্থতার কারণে বাদল রায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেও ব্যালটে নাম থাকছে তার।
টানা 3 মেয়াদে সভাপতি পদে থাকলেও কাজী সালাউদ্দিন ব্যর্থ অভিযোগ করে নির্বাচনী মাঠে নিজের অবস্থান তুলে ধরেন মানিক। সালাউদ্দিন ভাই ব্যর্থতা তো ওনার স্বীকার করেন না, তো এক্সিকিউটিভ বোর্ড তো অনেক আছে, তারা নিশ্চয়ই বেছে নেবেন। এই বেছে নেওয়াটা হয়তো আমাদের মধ্যে থেকে একজনকে নেবেন। বাদল রায়ের সাথে আমার কথা হয়েছে, নমিনেশন পেপার তুলি সেদিনই সে আমাকে ফোন করেছে, ফোন করে আমাকে বলেছে যে মানিক তুমি তুলছো, খুব খুশি হয়েছে, আমার শরীরের অবস্থা ভালো না, আমি নির্বাচন কিন্তু করতে পারবো না। দেশের ফুটবলের দুর্বলতা ও সমস্যাগুলো ভালোই জানেন অভিজ্ঞ এই কোচ। 21 দফা নির্বাচনী ইশতেহার সাজিয়েছেন, সেসব দিককে গুরুত্ব দিয়ে তৃণমূল থেকেই ফুটবলের উন্নতির পরিকল্পনা মানিকের। ফার্স্ট ডিভিশন লিগ ঠিক মতো হয় না, পাইনিয়ার লিগ ঠিক মতো হয় না, স্কুল ফুটবল ঠিক মতো হয় না, জেলা লিগ ঠিক মতো হয় না। এই জন্য এই রুটিন ওয়ার্কটাই আমি আমার ইশতেহারে নিয়ে আসছি। এজ গ্রুপ দল থেকে তার জন্য নীতিমালা প্রণয়ন করা হবে, বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে ব্যাপক পরিকল্পনা সাজানো হবে। 12 বছর পরে এই জায়গায় 100টা প্লেয়ার আমি প্রডিউস করব, যেই প্লেয়ারগুলো ওখানে যেয়ে খেলবে। অলিম্পিকের একটা বেস্ট টিম হবে যারা চূড়ান্ত পর্যায়ে খেলার জন্য ফাইট করবে। 33ও পাইতে পারে, 37ও জায়গায় পাইতে পারে, বা 41ও জায়গায় পেতে পারে। এই জন্য 2033 আমার ভিশন। নির্বাচনী ইশতেহার ঘোষণার পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সভাপতি প্রার্থী শফিকুল ইসলাম মানিক। এদিকে কাজী সালাউদ্দিনের সম্মিলিত পরিষদে সহসভাপতি প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিক প্রথমবার বাফুফে নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছেন তিনি। জয়ী হলে ক্লাবগুলোর অর্থনৈতিক উন্নয়ন, ফুটবলের জন্য নতুন ভেন্যু নির্মাণকে গুরুত্ব দিচ্ছেন নারী ফুটবল দল ও আরামবাগ একাডেমির প্রধান এই পৃষ্ঠপোষক। বাংলাদেশের ফুটবল উন্নয়নের অন্যতম প্রতিবন্ধকতা আর্থিক সীমাবদ্ধতা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনেক সুন্দর সুন্দর প্রকল্প এবং পরিকল্পনা আর্থিক কারণে গতিশীল হয় না। আমি সহসভাপতি নির্বাচিত হলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আর্থিক সংকট দূর করার সর্বাত্মক চেষ্টা করব। আগামী 3 অক্টোবর হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিই। করোনা মোকাবেলায় জাতিসংঘকে সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে 6 দফা প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী। আর্থিক প্রণোদনা বাড়ানোর আহ্বান। মাস্ক কেলেঙ্কারিতে জেএমআইয়ের মালিক রাজ্জাক রিমান্ডে, 7 জনের বিরুদ্ধে দুদকের মামলা, নাম নেই হেলথের সাবেক ডিজি আবুল কালাম আজাদের। সিলেট এমসি কলেজে গৃহবধূ ধর্ষণ মামলায় আরেক আসামি তারেক গ্রেফতার, 3 জন রিমান্ডে, চট্টগ্রামের তরুণী এবং গাজীপুরের শিশু ধর্ষণকারী গ্রেফতার। ধর্ষকদের সরাসরি ক্রসফায়ারে দেওয়ার দাবি মাহবুবুল হানিফের, মহামারী আকারে ছড়িয়ে পড়েছে ধর্ষণ এবং দুর্নীতি, অভিযোগ নজরুল ইসলাম খানের। স্বয়ংক্রিয়ভাবে ভিসা এবং আকামার মেয়াদ বাড়ানোর দাবিতে আজও বিক্ষোভ সৌদি প্রবাসীদের। কাল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার আশ্বাস ডক্টর মোমেনের। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশনে এবং সাবস্ক্রাইব করতে পারেন youtube.com/বাংলাভিশন নিউজ। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।